আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকে আমরা কাজ, ক্ষমতা এবং শক্তি চ্যাপ্টারের এমসিকিউ সলভিংয়ের প্রথম ক্লাস নিয়ে চলে আসলাম। এই ক্লাসে আমরা 11টা এমসিকিউ সলভ করব, যেখানে শুধুমাত্র কাজ নিয়েই কথা হয়েছে এবং কাজ সম্পর্কিত কি কি প্রশ্ন বিগত বছরগুলোতে বোর্ড পরীক্ষায় এসেছে আমরা একটু দেখব। দেখো, প্রথম কোশ্চেনটাই হচ্ছে যে কাজ কাকে বলে। প্রথম যে কোশ্চেনটা দেওয়া আছে, কাজ কেমন রাশি। ঠিক আছে, তো আমি একটু বলে দিই, তোমরা মনে রাখবা কাজ হচ্ছে স্কেলার রাশি। কেমন রাশি? স্কেলার। আমরা জানি রাশি দুই প্রকার, একটা ভেক্টর, একটা স্কেলার। স্কেলার রাশি কারা? যে সকল রাশিকে তুমি প্রকাশ করার জন্য লিখে দিচ্ছি, প্রকাশ করার জন্য শুধুমাত্র অনলি কিসের প্রয়োজন হবে? অনলি মানের প্রয়োজন হবে, তাকে বলা হয় থাকে কি স্কেলার রাশি। তাহলে কাজ প্রকাশ করার জন্য শুধুমাত্র মান বললেই কি যথেষ্ট, আর কোনো কিছু বলার দরকার নেই। তাহলে যদি তোমাদেরকে বলা হয় থাকে কাজ প্রকাশ করার জন্য কি দিকের কোনো প্রয়োজন আছে, তুমি বলবা যে না, দিকের কোনো প্রয়োজন নাই। আর দিকের প্রয়োজন না হলে সেটাই স্কেলার রাশি। ঠিক আছে, তাহলে কাজের কি দিক আছে? না, কাজের কোনো দিক নাই। কাজের কি আছে? শুধুমাত্র মান আছে। কাজ একটি স্কেলার রাশি, এটা মনে রাখতে হবে। এরপরে আমরা যদি দেখি কাজের একক কি, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, এটা পরীক্ষার আসার মতো একটা প্রশ্ন। ঠিক আছে, দেখো আমরা যদি এই কোশ্চেনটা একটু সলভ করি, কাজের একক কি, তো আমরা কি দেখব, কাজের এককটা আমাদের একটা সূত্র থেকে এটা বের করে নিয়ে আসতে হবে। সূত্র থেকে বের করে নিয়ে আসতে হবে কীরকম? কাজ মানে ডব্লিউ ইকুয়াল টু এফ এবং কি এস, এটা আমরা জানি। আচ্ছা, এই যে তুমি দেখতেছো বলের একক হচ্ছে নিউটন, আর এস মানে হচ্ছে সরণ, সরণের একক হচ্ছে মিটার। তাহলে কাজের এককটা কি দাঁড়ালো? কাজের একক হচ্ছে নিউটন মিটার। আমাদেরকে এটা মনে থাকবে, কাজের একক কি? নিউটন মিটার। আচ্ছা, আবার আরেকটা জিনিস তোমাদেরকে বলা যায়, সেটা হচ্ছে এই যে নিউটন মিটার দেওয়া হয়েছে, এটাকে আরেকটা নামে ডাকা হয়, এটা হচ্ছে জুল। তাহলে এক জুল, এটা যেই কথা, এক নিউটন মিটার একই কথা, মনে থাকবে। আবার তুমি যদি চাও যে না স্যার আমি নিউটন মিটারকে ভাঙাবো, দেখো মিটারকে ভাঙালে মিটারই হয়, আর নিউটনকে যদি তুমি ভাঙাও তাহলে আসবে, আমি একটু বলি, নিউটনকে যদি তুমি আরও ভাঙাতা তাহলে তোমার আসতো কেজি মিটার সেকেন্ড ইনভার্স 2, আর এই মিটার তো ছিলই, তাহলে দুইটা মিটার গুণ হয়ে যেত, তাহলে কি হইতো? দাঁড়াইতো কেজি মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স 2। ঠিক আছে, আচ্ছা এটা কোত্থেকে আসছে? এটা আসছে হচ্ছে তোমার নিউটনকে বলরে কীভাবে ভাঙাইতে হয়। তুমি আপাতত এখন এটা বোঝার দরকার নাই, এটা অন্য ক্লাসে আমরা বোঝাবো। তুমি এটা মনে রাখো যে কাজের একক তুমি লিখতে পারো, কাজের একক হচ্ছে নিউটন মিটার, এটা হচ্ছে পারফেক্ট। যদি নিউটন মিটার না থাকে তাহলে কাজের একক কি দিবা? জুল। যদি জুলও না থাকে তখন কাজের একক দিবা কেজি মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স 2। এই তিনটা থেকেই বিভিন্ন পরীক্ষাতে প্রশ্ন সাধারণত এসে থাকে। আচ্ছা, এরপরে কোশ্চেনটাতে আমরা যাই, কাজের মাত্রা কোনটি? কাজের মাত্রা এটা আসে, দেখো কাজের মাত্রা কেমনে প্রকাশ করে? ডব্লিউ ইকুয়াল টু এফ এস। এফ মানে কি? কোনো বস্তুর বল, ইন্টু এস মানে কি? সরণ। ঠিক আছে, আবার তুমি কিন্তু পড়ে আসছো এফ ইকুয়াল টু কত? এম এ, তাই না? তাহলে এই বলের বদলে কি লেখা যাবে? বলের বদলে লেখা যাবে ভর, কোনো বস্তুর ভর, ইন্টু কত? ত্বরণ, ইন্টু বলের বদলে কি লেখা যায়? ভর ইন্টু ত্বরণ, আর এই যে সরণ এটা এখানে বসে যাবে, এটা হচ্ছে সরণ। আচ্ছা, তো তুমি দেখো ভর, আর তোমাদের একটা জিনিস মনে রাখবা, ত্বরণকে বাঙাইলে হয় সরণ বাই সময় স্কোয়ার। কি হয়? সরণ বাই সময় স্কোয়ার। তোমাদের এই দুইটা মাত্রা তোমাদের খুব বেশি কাজে লাগে, আমি তাই বলি যে এই দুইটা মুখস্থই রাখো, তাহলে তোমাদের কাজের জন্য সুবিধা হবে। যেমন বেগ রে বাঙাইলে হবে সরণ, তারকে যদি তুমি সময় দিয়ে ভাগ দাও তাহলে কি হবে? বেগ। আর তোমাকে যদি ত্বরণ বলে তখন তুমি কি করবা? ত্বরণ হচ্ছে সেম জিনিস, সরণকে কেউ যদি সময় দুইবার হবে তাহলে কি হবে? সময় স্কোয়ার দিয়ে ভাগ করলে ত্বরণ হয়। এই যে দেখো এইখানে আমাদের ত্বরণ ছিল, এই ত্বরণের বদলে লিখছি সরণ ডিভাইডেড বাই সময় স্কোয়ার, আর এখানে কি ছিল? সরণ। ঠিক আছে, এইবার তোমাকে মনে রাখতে হবে এই যে ভরের মাত্রা কি মনে রাখতে হবে। ভরের মাত্রা হচ্ছে ম্যাস এম দিয়ে প্রকাশ করে, ইনটু তারপরে আছে সরণ মানে হচ্ছে লেন্থ, এল দিয়ে প্রকাশ করে, ইনটু দেখো তারপরে আবার একটা কি আছে উপরে, সরণ মানে কি আবার একটা এল, ডিভাইডেড বাই নিচে কি? সময়, এই যে সময় তার স্কোয়ার, সময় মানে কি? টাইম, T
টি, তার উপরে কি স্কোয়ার, তাহলে উপরে কি দাঁড়াইলো এম, এল হচ্ছে 2টা, তাহলে এল স্কোয়ার, আর টি, টি এটা যদি উপরে চলে যায় টি ইনভার্স 2 হয়ে যাবে। তাহলে কি পেলাম কাজের মাত্রা এম এল স্কোয়ার টি ইনভার্স 2। এটা অনেকবার বোর্ডে আসছে, সিলেট বোর্ড 20-এ, ঢাকা বোর্ড, চট্টগ্রাম বোর্ড, দিনাজপুর বোর্ড 15 সালে, এবং আরও বিভিন্ন সময় এই পরীক্ষাটা এই কোশ্চেনটা আসছে। তো কাজের মাত্রাটা মুখস্থ রাখতে হবে এম এল স্কোয়ার টি ইনভার্স 2, প্রথমে হচ্ছে +2, তারপর হচ্ছে -2, ঠিক আছে, একটু মনে রাখতে হবে কাজের মাত্রাটা। তারপরে আমরা যদি যাই, এই যে একটা সুন্দর প্রশ্ন, এই কোশ্চেনটা ময়মনসিংহ বোর্ড 23 সালে আসছে, লিখে দিই ময়মনসিংহ বোর্ড 23 সালে আসছে। বলছে জুলকে নিউটন দ্বারা ভাগ করলে কিসের একক পাওয়া যায়, ঠিক আছে। আচ্ছা, এখন এটা একটু দেখো, তোমার একটু বলি যে আমরা একটা জিনিস বলছে যে জুল, তাকে কি দ্বারা ভাগ করব, নিউটন দ্বারা ভাগ করব, তাহলে কি পাওয়া যায়। আচ্ছা, জুল, জুল জানি কার একক ছিল, জুল ছিল কাজের একক, আর নিউটন জানি কার একক ছিল, এফ এর একক, তাই না। তাহলে তুমি দেখো ডব্লিউ ইকুয়াল টু কত, এফ এস, ঠিক আছে, বা এফ এস সমান কত লেখা যায়, ডব্লু, একটু আগে পরে লিখলাম, এখান থেকে এসটারে রাখো, যেহেতু এফটা গুণাকার আছে, এটা নিচে কি ভাগ হয়ে যাবে, তাহলে ডব্লু নিচে কত যাবে, এফ। দেখো তো ডব্লু আর এফ রে ভাগ করলে কি পাওয়া যায়, এস পাওয়া যায় না, তাহলে ডব্লু আর এফ রে ভাগ করে কি যাবে, সরণ পাওয়া যাবে। তাহলে আমি যদি বলি জুলকে নিউটন দ্বারা ভাগ করলে কার একক পাওয়া যাবে, সরণের একক পাওয়া যাবে, তাহলে অ্যান্সার হচ্ছে কি সরণ। এই পরীক্ষাটা, এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। এরপরে দেখো কাজ আছে বিভিন্ন ধরনের কাজ, ধনাত্মক কাজ। ধনাত্মক কাজটা তোমাকে বোঝাই, এই যে তুমি ডব্লিউ ইকুয়াল টু এফ আর এস লিখছিল না, ডব্লিউ ইকুয়াল টু এফ এস, দেখো এফ যে দিকে ক্রিয়া করবে এসও সেই দিকে যাবে, অর্থাৎ বল যে দিকে যাবে তোমার সরণও সেম দিকে হবে, এটাকে বলে ধনাত্মক কাজ। যেমন কীরকম উদাহরণ যদি দিই, যেমন ধরো এটা একটা টেবিল দেওয়া আছে, এই টেবিলের উপরে ধরো একটা বস্তু আছে, এটাকে তুমি নিচের দিকে ফালাইতে চাও, তাহলে কি হবে, অভিকর্ষ যে বল এটা কোন দিকে কাজ করে, নিচের দিকে, আর বস্তু পড়তেছে কোন দিকে, নিচের দিকে, তাহলে বলও কাজ করতেছে নিচের দিকে, আবার সরণ মানে কি, সরতেছেও নিচের দিকে, তাহলে দুইটার দিক কি সেম হয়ে গেল না। তাহলে বল এবং সরণের দিক যদি একই দিকে হয় তখন এগুলোকে বলে ধনাত্মক কাজ। যেমন আমি একটা মার্বেল বা একটা বস্তু টেবিলের উপর থেকে যদি নিচেতে ফেলে দিই, এগুলো হবে কি ধনাত্মক কাজ। তারপর ধরো তোমার এখানে অনেকগুলো সিঁড়ি আছে, এই সিঁড়ি দিয়ে তুমি কি করতেছো, নিচে নামতেছো, কোথায় নামতেছো, নিচে নামতেছো, যদি নিচে নামো দেখো অভিকর্ষ বল, যেটা পৃথিবীর অভিকর্ষ বল, এটা কোথায় কাজ করে, নিচের দিকে কাজ করে, পৃথিবীর অভিকর্ষ বল নিচের দিকে টানবে, আর তুমি নামতেছো কোন দিকে, তুমি নামতেছো সিঁড়ি দিবে কি নিচের দিকে, তাহলে তোমার বল যেটা এফ এটা নিচের দিকে কাজ করতেছে, সরণও কি নিচের দিকে কাজ করতেছে, কাজ দুটো কি একই দিক না, তাহলে যদি একই দিক হয়ে যায় তখন তাকে কি বলে ধনাত্মক কাজ। যেমন সিঁড়ি বেয়ে নিচে নামা, পাহাড় বেয়ে নিচে নামা ইত্যাদি। এরপরে দেখো ঋণাত্মক কাজ, ঋণাত্মক কাজটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, এটা আসে ঠিক সেমভাবে, তুমি এই যে এফ মানে বলের দিক যে দিকে হবে, সরণের দিক কি তার উল্টা দিকে হবে, ঠিক আছে। যেমন তুমি যদি একটা সিঁড়ি আছে ধরো এরকম, এই সিঁড়ি দিয়ে তুমি যদি উপরে উঠো তাহলে কী হবে বলো, অভিকর্ষ বল তোমাকে নিচের দিকে টানবে, আর কিন্তু তুমি যাচ্ছ কোন দিকে, তোমার সরণটা কি উপরের দিকে হচ্ছে না, কারণ তুমি উপরে উঠতেছো, তাহলে বলের দিক এবং সরণের দিক কি বিপরীত, এগুলো হচ্ছে ঋণাত্মক কাজের উদাহরণ, ঠিক আছে। সিঁড়ি বেয়ে উপরে ওঠা, পাহাড় বেয়ে উপরে ওঠা, এগুলো কেমন কাজের উদাহরণ, এগুলো হচ্ছে ঋণাত্মক কাজের উদাহরণ, ঠিক আছে। মনে রাখবা, যদি কোনো বস্তু থাকে, সেই বস্তু থেকে যদি তুমি শক্তি সরিয়ে নাও, কি করো, কোনো বস্তু থেকে যদি, এটাও পরীক্ষাতে আসে, এটা জানিয়ে রাখবো, শক্তি সরিয়ে নাও, তাহলে সেই কাজকে বলা থেকে ঋণাত্মক কাজ, এটা অনেক সময় আসে। আর যদি শক্তি যদি প্রয়োগ করো তখন এটা হয়ে যাবে পজিটিভ বা ধনাত্মক কাজ। আর ঋণাত্মক কাজ কি, শক্তি সরায় নেওয়া, এটা একটু পড়তে হবে, এটা এই কনসেপ্টটা তোমাদের বইতে আসছে। তো ঋণাত্মক কাজটা আমরা মোটামুটি শিখছি। যদি তোমাকে বলা হয় থেকে লাফ দিয়ে ঘোড়ার পিঠে ওঠা, এটা কেমন কাজ, দেখো ঘোড়ার পিঠে যে তুমি লাফ দিয়ে উঠবা, তোমার স্মরণ হচ্ছে ঘোড়ার পিঠে মানে উপরে উঠতেছো, বাট অভিকর্ষ বল তোমার নিচের দিকে কাজ করতেছে, তাহলে বল কি নিচের দিকে, বাট স্মরণ হইতেছে কি উপরের দিকে, কি আলাদা, দিক কি আলাদা হয়ে গেল না, তাহলে এগুলো কেমন কাজ, ঋণাত্মক কাজ। তাহলে আমরা ঋণাত্মক কাজটা ইনশাল্লাহ শিখছি, এটা ইনশাল্লাহ আমরা পারবো। এইবার তোমরা একটা জিনিস দেখো, সেটা হচ্ছে শূন্য কাজ, এটা অনেক সময় পরীক্ষাতে আসে। শূন্য কাজ কিভাবে, শূন্য কাজ অনেকভাবে হয়, যেমন ধরো ডব্লিউ ইকুয়াল টু এফ এস। এখন ধরো তুমি কোনো বল প্রয়োগ করলা না,
তুমি কোনো বল প্রয়োগ করলা না, তাহলে বলের মানটা কত 0। তাহলে তুমি এস বাদ দাও, এস এর আলাপ বাদ দাও, যদি এফ 0 হয়ে যায় তাহলে পুরো গুণফলটাই তো 0 হবে, মানে কাজ কত 0। কাজ কখন 0 হয়, যদি বলের মান কোনো কারণে কি হয়ে যায় 0 হয়ে যায়। আবার দেখো ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস, ধরো তুমি বল প্রয়োগ করলা সাপোজ 10 নিউটন, কিন্তু তোমার বস্তুটা সরলো না মানে কি কোনো সরণ হইলো না, 0, গুণ করলে তো 0। অর্থাৎ বল প্রয়োগ করতেছো কিন্তু বস্তু সরতেছে না, তাহলে কি শূন্য কাজ। যেমন ধরো তো এটা বিশাল একটা দেয়াল, এই দেয়ালে তুমি ধাক্কা দিতেছো কত নিউটনে, 10 নিউটনে, কিন্তু দেয়াল তো আর সরবে না। তাহলে দেখো তোমার এফ এর মান 10 নিউটন, কিন্তু দেয়াল তো সরে নাই, তাহলে এস এর মান কত 0, সরণ তো হয় নাই, তার মানে কি 0। ঠিক আছে। ধরো একটা লোক একটা চেয়ারের ভিতরে সারাক্ষণ ধরে বসে আছে, সারা রাত ধরে বসেছিল, একটা বাড়ি পাহারা দিছে, সকালবেলা উঠে বলবো অনেক কাজ করছি, কিন্তু ফিজিক্সের ভাষায় কোনো কাজ হবে না, কারণ এই লোকটা দেখো এই চেয়ারে বসেছিল, তার কি কোনো সরণ ছিল না, তাহলে সরণ যদি 0 হয় তাহলে কাজ কত 0, মানে কোনো কাজ করে নাই। তারপরে তোমাদের আরেকটা জিনিস কনসেপ্ট আছে, আরেকটা কনসেপ্ট, এটা তোমাদের এসএসসি লেভেলে ওইভাবে নাই, এফ এস কস থিটা। যদি আমরা কাজের সূত্রটাকে একটু সুন্দরভাবে কোণ দিয়ে বুঝতে চাই, দেখো এই যে কস থিটা না, কস থিটার মানটা তোমাদের একটু মনে রাখতে হবে, যদি কস থিটার মান যদি 90 ডিগ্রি হয়ে যায়, থিটার মান কত, কোণের মান যদি 90 ডিগ্রি হয় তাহলে শূন্য কাজ হবে। যেমন বল যা দিচ্ছ ধরো এইদিকে, বাট বস্তুর সরণ হতেছে কত, তার ঠিক এইভাবে মাঝখানে কোণ কত ডিগ্রি, 90 ডিগ্রি, যদি এমন কিছু হয় তাহলে কত হবে, কাজ শূন্য হবে। মনে থাকবে এই সব জায়গার ক্ষেত্রে কাজটা কেমন হয়, শূন্য হয়। পারবো? আচ্ছা, এবার এইসব জায়গার ক্ষেত্রে কাজটা কি হয়ে থাকবে, শূন্য হয়ে থাকবে, মানে থিটার মান 90 ডিগ্রি হলে কাজ কত, শূন্য, মানে লম্বভাবে বল এবং সরণ দুইটার মাঝখানে কোণ যদি হয় 90 ডিগ্রি বা এক সমকোণ, তাহলে কাজ কত, শূন্য। যদি এস এর মান 0 হয়ে যায় তাহলে কাজ শূন্য, যদি এফ এর মান 0 হয়ে যায় তারপরেও কি হতো, কাজ শূন্য। এই তিনভাবে কাজ শূন্য হতে পারে। এবারে পরের কোশ্চেনটাতে আমরা একটু যাই, একটা সুন্দর কোশ্চেন। এই কোশ্চেনটা আসছে তোমার এটা আসছে ময়মনসিংহ বোর্ড 23 সালের কোশ্চেন। একটু দেখো, বলছে একটা গাড়ি 7 মিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথে কি করলো, বৃত্তাকার পথে 44 মিটার ঘুরতে 10 নিউটন বল প্রয়োগ করা হলে কাজের পরিমাণ কত, এই কোশ্চেনটা তোমাদের এখানে আসছে। আচ্ছা, তুমি একটা জিনিস দেখো, ঘুরছে কয় মিটার, 44 মিটার। খুব ট্রিকি কোশ্চেন, কাজের পরিমাণ কত। আচ্ছা, কাজ কি, কাজ হচ্ছে ডব্লু ইজ ইকুয়াল টু এফ এস, ঠিক আছে। আচ্ছা, এই যে ডব্লু এফ কত নিউটন বল প্রয়োগ করা হয়েছে, একটু খেয়াল করো 10 নিউটন, তাহলে তুমি এফ এর মান কত বসাবা, 10 ইন্টু সরণ কতটুকু হয়েছে বলো, 44 মিটার, তাহলে এখানে 44, তাই না, কত হবে 44। তো তুমি যদি গুণ করো তাহলে ধরো এখানে হবে 440 জুল। নর্মালি আমরা কি করতাম, এভাবেই কি অ্যান্সার করে দিয়ে আসতাম না, কিন্তু এটা মারাত্মক লেভেলের একটা ট্রিকি কোশ্চেন। ঠিক আছে, আমাদের এই অ্যান্সারটা কি টোটালি ভুল। কেন ভুল, দেখো এইখানে একটা কথা বলছে, একটি গাড়ি 7 মিটার ব্যাসার্ধ, ব্যাসার্ধ মানে কি আর, তাহলে আর এর মান কত মিটার বলো, 7 মিটার। কেমন পথ, একটা বৃত্তাকার পথ ঘুরছে না, তাহলে এক কাজ করি, এই যে বৃত্তাকার পথ সে ঘুরছে তার ব্যাসার্ধ কয় মিটার ছিল, 7। আমি এই বৃত্তাকার পথের টোটাল যে পথটা না, এটা একটু বের করার চেষ্টা করি, কেন, এটা একটা কারণ আছে। এই টোটাল পথটাকে বলে বৃত্তের পরিধি, হ্যাঁ, পরিধির সূত্র কি 2 ইন্টু পাই ইন্টু কত আর ব্যাসার্ধ। আমি এখানে লিখলাম 2 ইন্টু এই যে পাই না, পায়ের মানটা দেখো বলে দিছে কত ধরতে হবে, 22/7, তাহলে উপরে 22, নিচে ধরতে হবে কত 7 ধরলাম, ইন্টু আর, আর মানে ব্যাসার্ধ, ব্যাসার্ধ কত ছিল 7, এখানে দিলাম 7, এই 7 এই 7 কাটা 22 আর 2 এই দুটো গুণ করলে কত হবে 44। তার মানে কি, তার মানে হচ্ছে এই যে বৃত্তটা না, এই বৃত্তের আমি যদি একটু কালারটা চেঞ্জ করে দেখাই, দেখো এই যে বৃত্তের ধরো এই পয়েন্ট থেকে ব্যক্তি যাত্রা শুরু করলো এইভাবে, তার মানে সে ঘুরলো 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 কয় মিটার, দেখো 44 মিটার ঘুরছে। আচ্ছা, বৃত্তের পরিধি কত, আমার বৃত্তটা তো ছিল কত মিটার, 44 মিটার। তার মানে কি কাহিনী করছে, ব্যক্তি যাত্রা শুরু করে আবার যেই পর্যন্ত আসছে 44 মিটার, মানে পুরা বৃত্তটা ঘুরছে, ঘুরে আবার কোন বিন্দুতে আসছে, ওই বিন্দুতে আসছে। তাহলে কোনো ব্যক্তি যদি ঘুরে 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 আবার ওই বিন্দুতেই ফেরত আসে, যেখান থেকে যাত্রা শুরু করছে ওই জায়গা থেকে ঘুরে 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 যে আবার সেই বিন্দুতেই ফেরত আসে, তাহলে তার সরণের মান কত হয়, শূন্য। এটা গতি চ্যাপ্টারের একটা কনসেপ্ট, ঠিক আছে।
তাহলে এই বস্তুর আদি অবস্থান ছিল এইখানে, ঘোরার পর ঘুরতে 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 আবার আসছে কি শেষ অবস্থান এইখানে। তাহলে সরণের মান কত? 0, মানে কোনো সরণ ধরা হবে না। তার মানে তোমাকে বুঝতে হবে যে এই যে 7 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে সে ঘুরছে 44 মিটার, আসলে সে কি করছে জানো? তার মানে হচ্ছে বৃত্তের পরিধি যেহেতু 44 পাইছি, তার মানে এটা যদি হয় বৃত্ত, সেই বৃত্তে পুরাটা ঘুরে আসছে। কেমনে বুঝলাম? এই যে 44 মিটার ছিল বৃত্তের পরিধি, আর সে ঘুরছে কয় মিটার? 44 মিটার। তার মানে ঘুরে 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 সে আগের জায়গাতেই আসছে। আগের জায়গায় আসলে সরণের মান কত ধরতে হবে? সরণের মান হয়ে যাবে 0। আর সরণ যদি 0 না থাকে, তাহলে দেখো আমরা আগের অঙ্কতে কি পড়ছিলাম, দেখো যদি কোনো কারণে সরণের মানটা 0 হয়ে যায়, তাহলে কাজ কত? 0। তাহলে এই কোশ্চেনটার অ্যান্সার কি হবে? 0। 0 জোল কাজ হয়েছে, অর্থাৎ কোনো কাজ হয় নাই। 440 দিলে ভুল হবে, মনে থাকবে। এইবার আমরা পরের কোশ্চেনটা দেখি। দেখো, একটি বস্তুকে সুতায় বেঁধে উলম্ব তলে একবার ঘুরিয়ে আনলে সম্পাদ্য। আচ্ছা তুমি দেখো, জাস্ট তুমি এখান থেকে যাত্রা শুরু করছো, তুমি যদি ঘুরায় 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 এখন তুমি যদি ঘুরায় ঘুরায় ঘুরে ঘুরে আবার সেইখানেই আনো, একবার ঘুরিয়ে আনছো মানে কি ঘুরাইয়া আবার এই জায়গাতেই আনো, তাহলে কি স্মরণ হবে? আগের অঙ্কই বলছি স্মরণ হবে না। আর স্মরণ যদি না হয়, তাহলে ডাব্লিউ ইকুয়াল টু এফ এস এ এফ এর মান যাই থাকুক না কেন, এই স্মরণের মান কত? 0 হয়ে যাবে। অ্যান্সারটা কত? 0। এটা কত কাজ? শূন্য কাজ। এটা হচ্ছে শূন্য কাজ, মনে থাকবে। এইবার দেখো, এখানে একটা কোশ্চেন দেওয়া আছে, বলছে 70 কেজি ভরের, তাহলে এইখানে কত কেজি ভর দেওয়া আছে? 70 কেজি। তো তুমি লেখো ভর এম ইজ ইকুয়াল টু কত কেজি? 70 কেজি। এক ব্যক্তি 200 মিটার উঁচু পাহাড়ে আরোহণ করছে, মানে তার স্মরণ হয়েছে কয় মিটার? 200 মিটার সে গেছে, তাহলে এস ইজ ইকুয়াল টু 200 মিটার। বলছে তিনি কত কাজ করবেন? কাজ মানে কি? ডব্লিউ ইজ ইকুয়াল টু হোয়াট। আচ্ছা, তাহলে এটা আমরা কেমন করবো? তাহলে আমরা লিখবো ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ। দেখো 200 মিটার পাহাড়ে উঠছে, তো পাহাড়ে যদি উঠে না, তখন এই এস এর জায়গায় সাধারণত এইচ ইউজ করলে ভালো হয়, হাইট। তুমি এস ইউজ করতে পারো, ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস। এস এর মান কত? স্মরণের মান দেখো কত হয়েছে? 200 মিটার গেছে, লিখলাম 200 মিটার। এফ এর মান তো নাই, এফ এর মান কি আছে? না আছে এম এর মান। আমরা জানি এফ ইজ ইকুয়াল টু কি? আমরা জানি যে এফ ইজ ইকুয়াল টু এম জি, এটা তো আমরা জানি নিউটনের দ্বিতীয় সূত্র থেকে। এবারে এম এর মান বসাও, এম কয় কেজি? 70 কেজি, ইন্টু জির মান কত? 9.8, ইন্টু কত? 200। এটাকে যদি তোমরা ক্যালকুলেটারে করো, তাহলে তোমরা পাবা হচ্ছে 1.37 ইন্টু 10⁵ জোল, মানে থাকবে। এই অঙ্কটা করতে হবে, এটা যশোর বোর্ড 20 সালে আসছে এই কোশ্চেনটা। আচ্ছা, কাজ নিয়ে আমাদের একটা লাস্ট কোশ্চেন এই ক্লাসের, এটা একটু দেখো। এই কোশ্চেনটা খুব মজাদার, ঢাকা বোর্ডের একটা কোশ্চেন, এটা 22 সালে আসছে। একটি ম্যাচ বাক্সের কাঠি দিয়ে বাক্সে 3 নিউটন বল প্রয়োগ করা হয়েছে। আমি কয় নিউটন বল প্রয়োগ করলাম? 3 নিউটন। তাহলে এফ যেটা, এটা দিলাম হচ্ছে 3 নিউটন। কাঠিটিকে 4 সেন্টিমিটার টানা হলো, তার মানে এটা নিশ্চিত কি দেওয়া আছে আমার? স্মরণ এস ইজ ইকুয়াল টু কয় সেন্টিমিটার? 4 সেন্টিমিটার। তোমাকে মনে রাখতে হবে সেন্টিমিটারে অঙ্ক করা যায় না, সেন্টিমিটারে অঙ্ক করা যাবে না, আমরা এসআই এককে অঙ্ক করব। এসআই এককটা কি? মিটার। তাহলে 4 সেন্টিমিটারকে মিটারে নিতে হবে। কিভাবে মিটারে নিব? সেন্টিমিটারকে যদি 100 দ্বারা ভাগ করি, তাহলে কি হয়ে যাবে? মিটার হয়ে যাবে। তো 100 দ্বারা যদি আমরা এটাকে ভাগ করে ফেলি, তাহলে আমাদের এটা আসবে 0.04 মিটার। 0.04 মিটার। এখন অঙ্ক করা যাবে। বলছে কত শক্তি ব্যয় হলো। তুমি একটা জিনিস মনে রাখবা, শক্তি যে কথা, কাজ কিন্তু একই কথা, ঠিক আছে? কাজ এবং শক্তি কি? সেম জিনিস, একদম সেম। তুমি শক্তির বদলে কাজও কি ইউজ করতে পারো। কাজ ডব্লিউ ইকুয়াল টু কত? এফ এস। এফ এর মান কত দেওয়া আছে? দেখো 3 নিউটন, বসাও 3। আর এস এর মান কত পেয়েছি? 0.04 মিটার। যদি তুমি এটাকে গুণ করো, তাহলে সম্ভবত 0.12 জুল আসবে। তো এই ছিল মোটামুটি কাজ সম্পর্কিত আমাদের 11টা কোশ্চেন। আশা করি তোমরা এই কোশ্চেনগুলো সবাই এগুলো বাসায় দেখবা, ঠিক আছে? দেখে দেখে এগুলো বাসায় বসে বসে প্র্যাকটিস করবা। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। পরবর্তী ক্লাস অন্য কোনো বিষয়ের উপর আমরা ইনশাল্লাহ নিব। আসসালামু আলাইকুম।